যে কোনো কোনো কম্পিউটার অথবা মাইক্রো কন্ট্রোলার যাই বলেন না, সেটা প্রাইমারি একটা পার্ট হচ্ছে কি মেমোরি। মেমোরিতে আমরা কি কি করে ডেটা স্টোর করি, ডেটা স্টোর করার জন্য আমাদের মেমোরিটা কাজে লাগে, রাইট? আর মেমোরি আছে কয় টাইপের। আচ্ছা, রম কিন্তু আসলে প্রাইমারি মেমোরি, এটা আমি পরে যেটা ঘাটাঘাটি করে বুঝছিলাম যে রম হচ্ছে প্রাইমারি মেমোরি। আচ্ছা, র্যাম আর রম হচ্ছে সবচেয়ে মোস্ট পপুলার। র্যাম আর রমের মধ্যে পার্থক্য, ডিফারেন্স কেউ কি বলতে পারবেন? র্যাম এবং রমের মধ্যে পার্থক্য। র্যাম হচ্ছে টেম্পোরারি মেমোরি, মানে কি পাওয়ার ফেল হলে ওর ডাটার কন্টেন্ট গুলো যা থাকবে র্যামের মধ্যে সব কি হয়ে যাবে, মুছে যাবে। আর রমের মধ্যে আপনি যেটা রাখবেন সেটা আসলে মুছবে না, পাওয়ার ফেল না থাকলেও স্টোর হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে বলেন তো আমরা এই দুই টাইপের মেমোরি আসলে আমাদের লাগে কেন, বলেন তো এতগুলো মেমোরি আসলে লাগে কেন বলেন? ক্যাশ মেমোরি আছে, র্যাম মেমোরি আছে, রম মেমোরি আছে, আবার হার্ড ডিস্ক আছে, এইচডিডি আছে, অনেক কিছু আছে। তো এগুলো কেন দরকার হচ্ছে আমাদের, বলেন তো? কেন সিঙ্গেল টাইপের কোনো মেমোরি নেই? হয় শুধু র্যাম অথবা রম শুধু থাকবে, নয়তো ক্যাশ মেমোরি থাকবে, কেন এতগুলো মেমোরি আসতেছে? কারো কোনো আইডিয়া? তো এটা তো হচ্ছে ডিপেন্ড করে ডিফারেন্ট ক্রাইটেরিয়ার উপরে, লাইক স্পিড, তারপর হচ্ছে কস্ট, এগুলোও তো মানে ম্যাটার করে। হ্যাঁ, রাইট রাইট। এই জন্য এসে অনেকগুলো ইয়ে আসে, যে ক্যাশ মেমোরি অনেক ফাস্ট। তো আমাদের জন্য আইডিয়াল সিচুয়েশনে যদি আমরা একটা মানে সুপার ফাস্ট কম্পিউটার বিল্ড করতে চাইতাম, তাহলে এটা দরকার হইতো যে একটা সবগুলো ক্যাশ মেমোরি, কিন্তু সেক্ষেত্রে কষ্টটা অনেক অনেক বেশি পড়ে যাবে। এই জন্য আমরা সব ক্যাশ মেমোরি দিয়ে ডিজাইন করতে পারি না। এই জন্য আসলে র্যাম, এরপরে রম, তারপর হার্ড ডিস্ক, এই যে যেটা বললাম কস্ট এবং মেমোরি স্পিড, এর উপর ভিত্তি করে এইসব মেমোরি গুলা ইন্ট্রোডিউস করা হয়েছে। তো যে কোনো একটা মাইক্রো কম্পিউটার অথবা মেমোরি ডিভাইস কম্পিউটারের জন্য দুইটা থাকে, একটা টেম্পোরারি মেমোরি হিসেবে র্যাম থাকবে, আর একটা পার্মানেন্ট থাকবে রম। রমের মধ্যে কি থাকে, রমের মধ্যে ওএসটা থেকে থাকে, যেটা পাম ওএস, সেটা রমের মধ্যে থাকে। আর র্যামে কি করে, আপনার যখন রান টাইম, যখন আপনি পাওয়ারটা মেশিনটা অন করতেছেন, রম থেকে ওএসটাকে র্যামে লোড করে তারপরে অপারেশন করতে হয়। যে কোনো মেমোরি অপারেশন, যে কোনো কিছু অপারেশন করতে হলে ডেটাকে মাস্ট কোথায় লোড করতে হবে, ফার্স্ট র্যামের মধ্যে। আচ্ছা, মেমোরি ক্যাপাসিটি আমরা তো এর আগেও দেখছিলাম, এই যে এই 2^n না, মেমোরি ক্যাপাসিটি, এটা ক্যালকুলেশন। তো মেমোরি ক্যাপাসিটি দুইটার উপর নির্ভর করে, একটা হচ্ছে অ্যাড্রেসের উপর, অ্যাড্রেস লাইন কত বিটের, 8086 এর 20 বিট, এই জন্য 2^20। অ্যাড্রেসের বাস যত বেশি হবে তত মেমোরি ক্যাপাসিটি বাড়বে। আর একটা হচ্ছে ডাটা বাস। ডাটা বাস কি করে, মেমোরির মধ্যে কত বিটের ডাটা আপনি একটা সিঙ্গেল লাইনে কত বিটের ডাটা রাখতে পারবেন, সেটা হচ্ছে ডাটা বাস দিয়ে বোঝাবেন, ঠিক আছে? আর একটা মেমোরি, টিপিক্যাল মেমোরিতে কি কন্ট্রোল থাকে, একটা এনাবল থাকে, একটা হচ্ছে কন্ট্রোল। এনাবলটা কি করে, চিপটা আসলে অন থাকবে কি অফ থাকবে, এটা এনাবল সিগন্যাল। আর কন্ট্রোল হচ্ছে অপারেশন, যে আপনি রিড অপারেশন নাকি রাইট অপারেশন, এগুলো হচ্ছে কন্ট্রোল। তাহলে আমরা এই যে মেমোরির ডাটা লাইন কি থাকে, ডাটা হচ্ছে বাই ডিরেকশনাল। ডাটা লাইনটা কি, ডাটা বাস, যেটা বাই ডিরেকশনাল, ডাটা উভয় দিকেই ফ্লো করতে পারে, হয় মাইক্রোপ্রসেসর থেকে মেমোরি ডিভাইস অথবা মেমোরি ডিভাইস থেকে মাইক্রোপ্রসেসর। এই জন্য ডেটা বাস হচ্ছে বাই ডিরেকশনাল। আর ডাটা বাসের সাইজের, ডাটা বাসের নাম্বার অফ বিটের উপরে কি আপনার মেমোরির ক্যাপাসিটি নির্ভর করে। তাহলে একটা মেমোরি যদি আপনি ক্যাপাসিটি ইয়া করতে চান, মনে ধরেন যে ডাটা লাইন হচ্ছে এম বিটের, ডাটা লাইন হচ্ছে এম বিট, আর এন হচ্ছে অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস বাস হচ্ছে এন বিট, তাহলে আমার টোটাল মেমোরি ক্যাপাসিটি হবে এটা। আগেও আমরা এটা দেখে আসছি, 2^n ইন্টু এন। আচ্ছা, মেমোরির যে কোনো একটা মেমোরি ডিভাইসের গুরুত্বপূর্ণ একটা আছে সিগন্যাল অথবা কন্ট্রোল ইয়ে আছে, ইনাবল লাইন, চিপ সিলেক্ট আর চিপ এনাবল। আচ্ছা, আমাকে বলেন তো এখানে কত দিলে ইনাবল হবে? জিরো দিলে, জিরো দিলে এনাবল হবে নাকি 1 দিলে এনাবল হবে? জিরো দিলে। জিরো দিলে, কারণ এই যে বার আছে, বার দেওয়া থাকলে মনে হয় লো এনাবল বুঝবেন, আর বার দেওয়া না থাকলে হাই এনাবল, তাহলে এটা হচ্ছে জিরোতে এনাবল।
তো এই এরকম একটা ইনপুট থাকবে যেটা আসলে কি আপনার চিপটা আসলে অন হবে কিনা, মেমোরি ডিভাইস র্যামটা অন থাকবে কিনা, এটাকে আপনার তাহলে কোনো কিছু মেমোরি অপারেশন করতে হলে তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, চিপটাকে এনাবল করে নিতে হবে। এরপরে আমরা কি করতে পারবো, যে কোনো কিছু অপারেশন করতে পারবো। তো এই চিপ এনাবল ও চিপ আর সিলেক্ট দুটা কিন্তু ইকুইভ্যালেন্ট, আলাদা না, ইকুইভ্যালেন্ট। আইদার চিপ সিলেক্ট নট চিপ ইনাবল। তা মাইক্রোপ্রসেসরের একটা কন্ট্রোল যে বিট থাকে না, কন্ট্রোল বাস মাইক্রোপ্রসেসর, সেখান থেকে কানেক্ট করা থাকবে। আচ্ছা, র্যামের ক্ষেত্রে আর কি থাকে, র্যাম। আমরা কিন্তু এটা এই চিপ সিলেক্ট অথবা চিপ ইনাবল এগুলো কিন্তু ইন জেনারেল সকল মেমোরি ডিভাইসের মধ্যেই থাকে। আর র্যামের মধ্যে আরো কিছু থাকে। র্যামের মধ্যে কি থাকবে, রিড এবং রাইট। কারণ র্যাম কিন্তু আপনি রিড রাইট দুইটাই করতে পারেন। এর জন্য রিডের জন্য একটা সিগন্যাল, রাইটের জন্য আরেকটা সিগন্যাল, দুইটা থাকে। একইভাবে এটাও জিরোতে অ্যাক্টিভ হবে, এটাও জিরোতে অ্যাক্টিভ হবে। আচ্ছা, কিছু র্যামের মধ্যে এরকম দুইটা আলাদা পিন নাই, দুইটা আলাদাকে একসাথে মার্জ করে রিড রাইট পিন থাকে। তাহলে এখান থেকে বলেন কততে রিড আর কততে রাইট যদি একই পিন থাকে, এরকম 1 এর রিড আর হচ্ছে 0 তে রাইট। হ্যাঁ, জিরোতে রাইট। আর রম চিপের মধ্যে রম চিপ গুলো আসলে অনেক সময় কি হয়, শুধুমাত্র রিড অনলি হয়। রম চিপ গুলো যখন তৈরি করা হয় তখন আপনি একবারে মেমোরি বার্ন করতে পারেন, ওখানে যেটা বার্ন করা যায়, এরপরে আর রাইট করা যায় না। সেজন্য রম চিপের মধ্যে কোনো রাইট সিগন্যাল থাকে না, এই সিগন্যালটা থাকে না, শুধুমাত্র থাকে রিড সিগন্যাল। রিড সিগন্যালটাকে বলা হচ্ছে আউটপুট ইনাবল। যা মানে রম থেকে আপনি আউটপুটটা এনাবল করলে কি হবে, রিড করতে পারবেন। বা রিড আউটপুট এনাবল মানে ইয়াটা বুঝলেই রিড অপারেশন বোঝা হবে। আচ্ছা, এটা একটা টিপিক্যাল মেমোরি অর্গানাইজেশন র্যাম চিপ দেখানো হয়েছে। এই যে এখান থেকে অ্যাড্রেস লাইন আসতেছে আর এদিক থেকে ডাটা আউটপুট অথবা ইনপুট হয়, ঠিক আছে। এম বিট আর এন বিট, এন বিটের অ্যাড্রেস লাইন আর এম বিট হচ্ছে ডেটা লাইন। আর চিপ সিলেক্টের একটা ইয়া থাকবে আর রিড রাইটের জন্য আরেকটা ইয়া থাকবে। আর রম চিপের জন্য বললাম যে রাইট সিগন্যাল বলে কিছু নেই, এই জন্য শুধু রিড অথবা এটা কি বললাম, আউটপুট ইনাবল, এটাকে বলা হয় রিড অথবা আউটপুট ইনাবল। এই ডায়াগ্রামটার সাথে আমরা ফ্যামিলিয়ার, কিভাবে ইন্টারফেস করে র্যামের সাথে। ডাটা বাস থেকে অ্যাড্রেস বাস থেকে অ্যাড্রেস আসে, সেই পার্টিকুলার অ্যাড্রেসে এই ডাটা বাস থেকে আইদার রিড হলে এদিকে যাবে ডাটা, আর রাইট হলে ডাটাটা এদিকে ফ্লো হবে। তো মেমোরি অর্গানাইজেশন গুলো কিভাবে থাকে, মেমোরিটাকে আপনি একটা অ্যারে হিসেবে চিন্তা করবেন, ঠিক আছে। অ্যারের মধ্যে কি ইন্ডেক্স থাকে, অ্যারের মধ্যে যেমন ইন্ডেক্স থাকে না, 0 থেকে শুরু হয়, সেরকম মেমোরিরও অ্যাড্রেসটা 0 থেকে শুরু হবে। 0 থেকে শুরু হয়ে কত দূর পর্যন্ত যাবে, লাস্ট যেহেতু অ্যাড্রেস বিট হবে এন বিট যদি হয় তাহলে লাস্ট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কেন দিলাম, আমরা তো বললাম না যে n বিটের ডাটা হলে নাম্বার অফ মেমোরি লোকেশন কতগুলো পসিবল, 2 টু দি পাওয়ার n। স্যার এটা তো 0 থেকে স্টার্ট হচ্ছে। রাইট, 0 থেকে স্টার্ট হচ্ছে সেটা বড় কথা না, আপনি n বিটের সবচেয়ে বড় নাম্বারটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে 10 বিট না, 10 বিটে যদি আপনি হিসাব করেন 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 1024 মাইনাস 1 তাহলে 1023। তাহলে ক্যালকুলেশনটা হচ্ছে আপনি যখন n বিটের সর্বোচ্চ নাম্বার পসিবল নাম্বারটা বের করতে যাবেন তখন সূত্রটা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1।
আর এন বিটে কতগুলা নাম্বার আছে সেটা বের করতে হলে টু দি পাওয়ার এন। এন বিটের ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, জিরো থেকে শুরু হয়, আপনি যেটা ওটা ওইভাবে মনে রাখলেও হবে। আচ্ছা, এটা আপনারা অনেক সময় ভুল করছেন সিটি ওয়ানে। আমরা যেহেতু মেমোরি নিয়ে কাজ করতেছি, সবসময় কি করবেন, 2 এর বেস ইউজ করবেন। 10 বেস ইউজ করলে এরপর থেকে আমি জিরো দিয়ে দেবো। কিলো হচ্ছে টু দি পাওয়ার 10, মেগা হচ্ছে টু দি পাওয়ার 20, গিগা হচ্ছে টু দি পাওয়ার 30। আর 10 এর বেস কেউ ইউজ করবেন না, এটা আমি বলে দিলাম এখন থেকে। আচ্ছা, মেমোরি ক্যাপাসিটি তো বললাম, নাম্বার অফ বিট হচ্ছে ক্যাপাসিটি। এগুলো সম্পর্কে আপনার জানার কথা যে বাইট হচ্ছে কি 8 বিট, কিলো এটা হচ্ছে টু দি পাওয়ার 10, এটা হচ্ছে টু দি পাওয়ার 20, টু দি পাওয়ার 30, টু দি পাওয়ার 40। 10 করে বাড়বে, 10 করে। এটা কি ক্লিয়ার যে 10 এর বেস কেউ ইউজ করবেন না? আমরা কি বললাম, মেমোরিটাকে একটা অ্যারে হিসেবে চিন্তা করবো, যে অ্যারে যেরকম ইন্ডেক্স থাকে 0 থেকে শুরু হয়, লাস্ট এই পর্যন্ত আসবে। তো আমরা একটা অ্যাড্রেস দিলে সেই পার্টিকুলার, যেমন একটা অ্যারে যদি দেওয়া থাকে, আমরা যদি A7 পাই, তাহলে 7 নাম্বার পজিশনের যেটা কি আছে সেটা আমরা পাবো। সে তদ্রূপ সেম অ্যারে হিসেবে চিন্তা করবেন মেমোরিটাকে। সেম আমি যদি অ্যাড্রেস দেই 7, 7তম লোকেশনের যে ডাটাটা সেটা অ্যাড্রেস লাইনে, ডাটা লাইনে চলে আসবে ডাটা বাসের মধ্যে। আচ্ছা, এগুলোর ক্যালকুলেশন একটু করেন তো আপনারা নিজে নিজে, আমাকে অ্যান্সারটা জাস্ট বলেন কি হবে। ক্যালকুলেশন করতেছেন? স্যার হ্যাঁ, জিবিতে বলবেন, জিবিতে কত জিবি মেমোরি আসে। জিবি আচ্ছা, একটা কমন নিয়ম যে আপনি ছোট থেকে বড়তে গেলে ভাগ দিবেন, আর বড় থেকে ছোটতে গেলে মাল্টিপ্লাই করবেন।
স্যার ফার্স্ট এডটা 8 GB। হ্যাঁ রাইট, 8 GB। জি স্যার, ফার্স্ট এটা 8 GB এর। পরেরটা কি পারা যাচ্ছে না? 2 to the power 16 ইন্টু 32 বিট হচ্ছে 4 বাইট। 4 হ্যাঁ, 2 to the power 16 হচ্ছে তো 2 to the power 16 into 4 divided by 2 to the power 30 করবো না? হ্যাঁ মানে হচ্ছে স্যার এটা আসে 2 to the power 16 into 4 না স্যার, आंसर তো 2.44 something। বাইট। আচ্ছা, এটা জিবিতে নিলে অনেক মানে ইয়ে আসবে, চলে আসবে। কিলোবাইটে রাখেন তাহলেই হয়ে যাবে। 0.25 আসে মানে যদি কেবি তে করি। মেগাবাইটে নিলে কে কত আসে? ও অনেক ছোট মেগাবাইট, আসবে, অনেক। হ্যাঁ, এটাকে আবার মেগাবাইটে মানে 0.25 2 to the power 20। এটা যে 2 to the power 20 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করলে আবার আসবে মেগাবাইটে। এই অ্যান্সারটা আছে মেগাবাইটের। আর যদি 2 to the power 20 দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে আসবে কিসে? গিগাবাইটে। স্যার 2 to the power 20 মেগাবাইট না স্যার? হ্যাঁ, 2 to the power 20 তো মেগাবাইট। হ্যাঁ, 2 to the power 20 দিয়ে মাল্টিপ্লাই করলে মেগাবাইটে আসবে। এটা 0.25 মেগাবাইট। উপরে কিন্তু 2 to the power 10টা রাখতে হবে। 2 to the power 10টা। আচ্ছা, আমি কি এটা কি ক্লিয়ার নাকি আর কোনো কনফিউশন আছে এখানে? আজিজুল হাকিম খান, এটা কি বুঝতে পারছেন? স্যার হ্যাঁ, বুঝতে পারছেন? স্যার ফার্স্ট লাইনটা বুঝি নাই, মানে এখানে 64 মানে কিভাবে আসছে এটার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার এটা 64। হ্যাঁ, 2 to the power 16 তো বুঝতেছেন নাকি আমাদের? জি স্যার। জি স্যার। আর 4 হচ্ছে কি যে 32 বিট মানে কি 4 বাইট। জি স্যার। তাই যে আমি এটাকে ভাগ করে নিছি, বুঝছেন? এইটার জন্য আমি ধীরে এটা আমার ইয়ে হচ্ছে তো। দেন 2 to the power 6 আমরা তো 2 to the power 16 কিভাবে লিখতে পারি নাকি? ও হ্যাঁ স্যার, এবার বুঝেছি। হ্যাঁ, তাহলে 2 to the power 6 হচ্ছে 64। ও আচ্ছা, জি স্যার। আর এটা হচ্ছে কিলো, তো আমি এটা ডিরেক্ট এটাকে বাদ দিলে এখন কিলোবাইট হয়ে যাচ্ছে। জি স্যার, আমি ভাবছিলাম যে আমি ভুল করলাম কিনা 64 কিভাবে। আচ্ছা, আমি এটা হচ্ছে বাইট আসলো, ঠিক আছে? এত বাইট। এটাকে যে আপনি এখন 2 to the power 10 দিয়ে ভাগ দেন কিলোবাইট, 2 to the power 20 দেন মেগাবাইট, আর 2 to the power 30 দিয়ে ভাগ দিলে জি স্যার। গিগাবাইট। এই স্যার গিগাবাইট।
প্রথমে বাইটে কনভার্ট করবেন, এরপরে নির্দিষ্ট যেটাতে নিতে চাচ্ছেন সেটা দিয়ে ভাগ দিবেন, শেষ। আচ্ছা, আপনারা 64 এর জন্য ক্যালকুলেশন করেন তো কত আসে। 64 আর 8 বিট ডাটা বাস। স্যার এটা কোশ্চেনটা বুঝি নাই স্যার, কি বললেন? আমি বললাম যে 64 বিট হচ্ছে অ্যাড্রেস বাস আর 8 জি। বিট হচ্ছে ডাটা বাস, তাহলে সেটার জন্য ক্যালকুলেশন করলে কত আসবে? এত জিবি, হিউজ, 2 to the power 34 জিবি। তাহলে মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, দেখেন অ্যাড্রেস বাসকে আমি জাস্ট ডাবল করে দিলাম, মাত্র 32 বিট থেকে 64 বিট করে দিছি, তাতে দেখেন মেমোরি ক্যাপাসিটি কত বেড়ে গেছে, 2 to the power 34 জিবি চলে আসছে। জি স্যার। তো এখনকার যে কম্পিউটার, আগের কম্পিউটার গুলো যেগুলো 32 বিটের, এগুলো শুধুমাত্র 4 জিবি ক্যাপাসিটি ম্যাক্সিমাম, আর 64 বিট করাতে তখন আপনি কত জিবি র্যাম লাগাইতে পারবেন। স্যার এখন তো মানে এখনো যে হোম পিসি গুলো এগুলো স্যার দেখি যে 64 জিবি র্যামের উপর সাপোর্ট করে না এখন পর্যন্ত। 64 জিবি সাপোর্ট করে না, কারণ হচ্ছে এটা অপারেটিং সিস্টেমের লিমিটেশন। কারণ আপনার অপারেটিং সিস্টেমটা 64 বিট করে ডিজাইন, মানে অতগুলো মেমোরি ডিজাইন করা হয়নি, বুঝছেন? এটার জন্য স্পেশালি কোনো একটা অপারেটিং সিস্টেম লাগবে আলাদাভাবে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। সুপার কম্পিউটার গুলো কিন্তু আলাদা অপারেটিং সিস্টেমে চলে, ওভাবে ডিজাইন করে। র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, আমি আগে বলছি যে পাওয়ার ফেল হলে এটা কোনো ডেটা থাকবে না, তো এটা হচ্ছে। আর রম রম হচ্ছে কি, পাওয়ার ফেল হলেও ডেটাটা স্টোর থাকবে, পারসিস্টেন্ট থাকবে, নন ভোলাটাইল বলা হচ্ছে। এই ওয়ার্ডটা একটু মনে রাখবেন যে ভোলাটাইল মেমোরি আর একটা নন ভোলাটাইল মেমোরি। এটা আমরা দেখলাম। এখানে দেখেন চিপ সিলেক্টটা কিন্তু 1 এর জন্য অ্যাক্টিভ হবে, 1 এর জন্য। আচ্ছা, এই ডায়াগ্রাম গুলোর সাথে একটু পরিচিত হওয়া দরকার। এটা মানে কি, নট মানে এই যে বার থাকলে যে আপনার ডায়াগ্রাম ড্র করার সময় এরকম ইয়া দিতে হবে, নট সিম্বলটা। আর এখানে দেখেন বার নাই, এই জন্য নট সিম্বলটা নাই। ক্লিয়ার? এটার সাথে মনে হয় তো পরিচিত, নট সিম্বল। নট গেট কে কি জানেন, কে কোন সিম্বলটা কি মনে করতে পারতেছেন? এটা কিন্তু নট গেট। এই যে নটের এই যে সামনে যে জিরোটা, এই জন্য এটা দিতে হয়। এটা দিলে বোঝা যাচ্ছে যে নট গেট অথবা লো এনাবল। হ্যাঁ, তাহলে দেখেন চিপ সিলেক্ট কিন্তু 1 এ কিন্তু ইনাবল হবে। তা আমি কি বললাম, যে কোনো কিছু মেমোরি অপারেশন করতে হলে আপনাকে চিপটা প্রথমে কি করতে হবে, ইনাবল করতে হবে, ঠিক না? তো আমি যদি চিপ সিলেক্টর লো মানে 0-তে রেখে দিই, তাহলে তো আমার ইয়েটা এনাবল হবে না। তো আপনি এই যে রাইট এনাবল যেটা আছে অথবা রিড রাইট এনাবল, সেটাতে আপনি যাই দেন না কেন, 0 দেন অথবা 1 দেন, কোনো কাজ হবে হবে না, কারণ কি চিপ নট সিলেক্টেড। আর যখনই আপনি চিপ সিলেক্ট করলেন, এই সিগন্যালটা যদি লো দেন কি হবে, রাইট হবে, আর হাই দিলে রিড হবে। আচ্ছা, রাইট এর সময় ইনপুট বাস হিসেবে কাজ করতেছে, রিডের সময় আউটপুট বাস। এটা মানে কি বলতে পারবেন? আর হুম
স্যার তো মানে যখন কোনো কিছু রাইট করতেছে তখন তো মানে ইনপুট দিচ্ছে এই জন্য আর কি। রাইট, হ্যাঁ, ইনপুট দিচ্ছে, এই জন্য ইনপুট বাস হিসেবে কাজ করবে। আর রিড মানে কি, মেমোরি থেকে আউটপুট দিচ্ছি, এই জন্য আউটপুট বাস। আচ্ছা, এই যে আমাদের যে চিপ সিলেক্ট সিগন্যালটার কাজটা কি দেখেন, চিপটাকে আমি কখন অন করবো আর অফ করবো। অফ থাকা অবস্থায় তো আমার পাওয়ার কনজাম্পশন হবে না, ঠিক? তো এই জন্য এই যে চিপ সিলেক্ট, আমি যখন মেমোরি অপারেশন করি তার আগের মুহূর্তে কি করবো, চিপটাকে সিলেক্ট করে অপারেশন কমপ্লিট করে আবার ডিসেবল করে রাখবো। এই ফিচারটা থাকার কারণে কি হচ্ছে, 86% পাওয়ার কনজাম্পশন রিডিউস হয়। আপনি যদি সব সময় দেখেন আপনার অপারেশনটা ধরেন কয়েক মাইক্রো সেকেন্ডে হবে, মেমোরি অপারেশন কয়েক মাইক্রো সেকেন্ডের হবে। আপনি আপনার ল্যাপটপ বলেন আর যাই বলেন না কেন, আপনি অনেক সময় ধরে ইউজ করেন, তাই না? কারণ সবসময় যদি মেমোরিটাকে আপনি অন করে রাখেন তাহলে পাওয়ার কনজাম্পশন তো অনেক হাই হবে। ওই শুধুমাত্র ওই মাইক্রো সেকেন্ড যে সময়টা অপারেশন হবে সেই সময়টা শুধু আমি ইনেবল করব, অপারেশন করব, পরে আবার ডিসেবল করে রাখবো। এটা হচ্ছে যে এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। এটা হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম বলে এটাকে বলা হয়। এগুলোর মাধ্যমে আমাদের যে পাওয়ার কনজাম্পশনটা কি করা হয়, অনেক লো করা হয়। তো স্যার র্যামের কিছু পোর্শন তো সবসময় অ্যাক্টিভ থাকে না নাকি, মানে সিস্টেমটা রান করবে কিভাবে? হ্যাঁ, কিছু পোর্শন অবশ্যই অ্যাক্টিভ থাকবে, এই বললাম না তো, ডেটা তো রিটেন করবে না। জি স্যার। আচ্ছা, এগুলো তো আমি বললাম যে এই যে হাই লো, বুঝতে পারছেন? হাই মানে কি, চিপটা এনেবল, এরপর লো দিলে রাইট অপারেশন আর হাই দিলে রিড অপারেশন। আর র্যাম হচ্ছে দুই টাইপের, একটা আছে স্ট্যাটিক র্যাম বা এস র্যাম, একটা আছে ডাইনামিক র্যাম বা ডি র্যাম। স্ট্যাটিক র্যামটা আসলে তৈরি করা হয় যে লজিক্যাল গেট গুলো দিয়ে, লজিক গেট গুলো দিয়ে তৈরি করা হয়। তো এর জন্য আপনার সবসময় এখানে কি পাওয়ার রিটেইন করতে হবে, আপনাকে পাওয়ার দিয়ে রাখতে হবে সবসময় এস র্যামে। হ্যাঁ, স্ট্যাটিক র্যাম এখানে কি বিষয় মেনলি? আচ্ছা, র্যামে বললাম যে র্যামটাকে আমরা অনেক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে পারি। একটা ম্যাটেরিয়াল আছে আমাদের যে লজিক গেট গুলো পড়ছি না, অ্যান্ড অর, জি স্যার। ওই গেট গুলো দিয়ে যদি তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে এস র্যাম বা স্ট্যাটিক র্যাম। আচ্ছা। আর একটা আছে ডাইনামিক র্যাম। ডাইনামিক র্যাম তৈরি করা হয় ক্যাপাসিটর দিয়ে। এই যে কন্ট্রোলার কি বলবে, রিড অথবা রাইট অপারেশন। আর বিট লাইনের মধ্যে আপনি ডাটাটা দিবেন, সেই বিট লাইন ডাটাটা কি হবে, এই ইন্টারনাল অ্যারে আছে, মানে র্যামের ভিতরে একটা ইন্টারনাল অ্যারে টাইপের একটা থাকে, সেই ইয়ার মধ্যে স্টোর থাকে। এই যে একটা র্যামের ভিতরে থাকে, আপনি যেরকম অনেকগুলো অ্যারে অফ কি দেখবেন, সেল। আমরা এই একটা পোর্শনকে কি বলতেছি, একটা সেল বলতেছি, এস র্যামের সেল। এটা শুধুমাত্র মনে করেন এক বিট সংরক্ষণ করতে পারে, 1 বিট। তো এরকম অনেকগুলা সেলের অ্যারে নিয়ে পুরো র্যামটা কি হয়, তৈরি করা হয়। তাহলে তাহলে একটা যদি 4 জিবি র্যামের স্টিক চিন্তা করেন, তাহলে এরকম কতগুলো সেল থাকবে, 4 × 2^30, এতগুলা কি থাকবে, এরকম সেল থাকবে। আমি কি বুঝতে পারছি? তো দেখেন, চিন্তা করে দেখেন, এগুলা আমাদের যে আগের ইয়াগুলো ছিল, ধরেন আদিকার পিসি গুলো, আমরা কি জানি যে ধরেন 100 বাইট না 100 কিলোবাইট মেমোরির জন্য বিশাল একটা রুম দরকার হয়েছিল। তো এই জিনিসগুলো কেন ছোট হয়ে গেছে, এগুলো কারণ আমরা ওই যে ন্যানো লেভেলের চিপ গুলো ডিজাইন করতে পারি। এই জন্য আসলে সাইজ গুলো অনেক কম হয়ে গেছে। এখানে দেখেন কোনো স্পেশাল অ্যাকশন দরকার হচ্ছে না, এটা একটু ডাইনামিক র্যামে গেলে বুঝবেন। জাস্ট আপনি কি ডেটা দিচ্ছেন, আর পাওয়ার যদি রিটেন কন্ট্রোল বাসে থাকে তাহলে ডাটাটা থাকতেছে, পাওয়ার থাকলে ডাটা থাকবে, শেষ। আচ্ছা, ডি র্যাম বললাম কি দিয়ে তৈরি হয়, ক্যাপাসিটর, ট্রানজিস্টর থাকবে, তার সঙ্গে কি থাকবে, এর মেমোরি যে স্টোর, আমরা কি বললাম, এস র্যামে স্টোর করে ডাটাকে, ওই যে লজিক গেট দিয়ে তৈরি একটা সেল, অ্যান্ড অর গেট দিয়ে তৈরি একটা সেল।
কিন্তু ডাইনামিক র্যাম মেমোরিতে কি থাকবে, একটা ক্যাপাসিটর থাকবে। আচ্ছা ক্যাপাসিটর কি করে বলেন তো, ক্যাপাসিটর সম্পর্কে কোনো আইডিয়া আছে? ক্যাপাসিটর সম্পর্কে ফ্যামিলিয়ার কেউ? ট্রিপল ই কোর্স তো করে আসার কথা মনে হয় আপনাদের, স্যার বলছিলাম হ্যাঁ। মনে নেই। মনে নেই না? ক্যাপাসিটর হচ্ছে, স্যার ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিসিটি স্টোর করে। হ্যাঁ রাকিব হাসান বলেন। তো ক্যাপাসিটর ইলেকট্রিসিটি স্টোর করে। হ্যাঁ চার্জ স্টোর করে রাখে ক্যাপাসিটর খুব সামান্য সময়ের জন্য, ঠিক আছে? ওর যদি একটা কার্ভটা চিন্তা করেন আপনি, ক্যাপাসিটর ফুল চার্জ দিলেন মনে করেন ক্যাপাসিটরটাকে, এরকম ফুল চার্জ দিলেন, ফুল চার্জ হওয়ার পর সে আবার কি হবে, ডিসচার্জ হয়ে যাবে। তো এই সময়টা শুধু এই যে এই সময়টা সে চার্জটা স্টোর করে রাখতে পারতেছে, এটাকে মানে টাও বলা হতো, ট্রিপলি পড়ে থাকলে হয়তো। তো যাই হোক, ক্যাপাসিটর শুধু অল্প সময়ের জন্য চার্জটা স্টোর করে রাখতে পারে। এখানে দেখেন, এখানে আমাদের সেই অল টাইম পাওয়ার দিয়ে রাখতে হচ্ছে, ঠিক না? নয়তো তো কাজ করবে না। কিন্তু যেহেতু আমরা কি জানি ক্যাপাসিটর একটু চার্জ অল্প সময়ের জন্য স্টোর করে রাখতে পারে, তো আপনি ক্যাপাসিটরগুলোকে যখন স্টোর করবেন, বিটগুলো স্টোর করতেছেন, একবার করে চার্জ দিলেন, কয়েক মাইক্রোসেকেন্ড পর্যন্ত কি করবে, ক্যাপাসিটর চার্জটা ধরে রাখবে, তাই না? তো ওই সময় পর্যন্ত আমরা কি করতে হবে না, পাওয়ার দিতে হবে না। ওই সময় পরে আবার কিন্তু আবার পাওয়ার দিয়ে সবগুলো কি করতে হবে, রিচার্জ করতে হবে। ক্যাপাসিটর একটা ব্যাটারি টাইপ, কয়েক সেকেন্ডের মতো চার্জ স্টোর করে রাখতে পারে। তো এই যে আমরা দেখেন কিছু সময় পর আবার আমাকে কি করতে হচ্ছে, পুরো মেমোরিটাকে কি করতে হবে, ফ্লাশ করতে হবে না ডি র্যামে, যে যতগুলো ক্যাপাসিটর আছে সবগুলোকে যেখানে 1 আছে সেখানে চার্জ করে রাখতে হবে। কারণ আমি কি বললাম, কয়েক সেকেন্ড পর্যন্ত সে চার্জটা ধরে রাখতে পারছে, তাহলে কয়েক মিলি সেকেন্ড ধরলাম, কয়েক মিলি সেকেন্ড অথবা মাইক্রো সেকেন্ড পর্যন্ত চার্জটা ধরে রাখতেছে। কয়েক মাইক্রো সেকেন্ড পর তো সে আবার ডিসচার্জ হয়ে যাবে, তাই না? ডিসচার্জ হয়ে গেলে তো আবার আমাকে কি করতে হবে, চার্জ করতে হবে না? তো এই জিনিসটা হচ্ছে কি ডাইনামিক ডি র্যাম মেমোরিতে করতে হয়, কয়েক মাইক্রো সেকেন্ড পর পর আমাকে পুরা মেমোরির কন্টেন্টগুলোকে পুনরায় লিখতে হয়। কারণ ওই যে বললাম ক্যাপাসিটর চার্জ হারায়, এদের পুরা মেমোরির ক্যাপাসিটরগুলোকে আবার রিচার্জ করতে হবে কিছু সময় পর পর। তো এই কাজটা আপনার সিপিইউ করতে পারে, অথবা মেমোরির মধ্যে একটা কন্ট্রোলার দেওয়া থাকতে পারে, সেটাও ওই ওই কাজটা করতে পারে। এই কনসেপ্টটা কি আমি বুঝাতে পারলাম? রিফ্রেশ করতে হয় আসলে, রিফ্রেশ অপারেশন। তাহলে রিফ্রেশ অপারেশন কেন দরকার হচ্ছে, আমি বললাম যে ক্যাপাসিটর আমি একটা বিট স্টোর করলাম 1, তাহলে আমি ক্যাপাসিটরের মধ্যে চার্জ দিয়ে রাখলাম, তাহলে ওই ক্যাপাসিটরটা 1 ইন্ডিকেট করবে, আর যে ক্যাপাসিটরটা 0 সেটা তো আমি চার্জ দিয়ে দেবো না, 0। তো ধরেন তাহলে আমি কি বললাম, কয়েক মাইক্রোসেকেন্ড পর আমার ওই যে 1 দিয়ে রাখছে যে ক্যাপাসিটর, সেটা কি করবে, চার্জ হারাই ফেলবে। তো আমার কিছু সময় পর আবার ওকে কি করতে হবে, চার্জ দিতে হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে রিফ্রেশ অপারেশন। এটাকে আমরা অটোমেটিক্যালি কয়েক সেকেন্ডের মধ্যে 1000 টাইম করতে হবে, পার সেকেন্ডে কয়েকবার করতে হবে, কয়েক হাজার বার করতে হবে আসলে। এই যে রিফ্রেশটা করতে হচ্ছে, এই জন্যই এটাকে বলা হচ্ছে ডাইনামিক র্যাম, এই নামটা আসছে ওই রিফ্রেশ করার লাগে, এই জন্য আসলে ডাইনামিক বলা হচ্ছে, ঠিক আছে? ডাইনামিক্যালি রিফ্রেশ করতে হবে সবগুলো সেলকে। তো এটার একটা সুবিধা অসুবিধা দুইটাই আছে, যে বারবার আপনাকে ওই মেমোরির অপারেশনটাকে কি করতে চাবে, বারবার সবগুলো মেমোরির সেলকে কি করতে হচ্ছে, রিফ্রেশ করতে হচ্ছে, রাইট করতে হচ্ছে অথবা রিচার্জ করতে হচ্ছে। তো এটাকে স্লো ডাউন করতে হচ্ছে না অপারেশনটাকে, মেমোরির অপারেশন একটা স্লো হবে না, স্লো হয়ে যাবে। তো 1 সেকেন্ডে আপনি কয়েকবার রিফ্রেশ করতে হচ্ছে আপনার পুরো মেমোরিটাকে। তো একটা মেমোরি অপারেশন আপনার বসে আসছে আপনার কাছে, রিড অপারেশন অথবা রাইট অপারেশন, কিন্তু আপনার রিফ্রেশ করতে হবে, তারপরে রিড করতে পারবেন। এটা আপনার অপারেশনটাকে কি করতে হবে, স্লো ডাউন করতে হবে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা বেনিফিট কি, ডাইনামিক মেমোরি কি করতে হবে, ডাইনামিক র্যাম পাওয়ার কনজাম্পশনটা অল্প হবে। পাওয়ার কনজাম্পশনটা অল্প হবে না, কারণ কি, স্ট্যাটিক র্যামে আপনি সব সময় কি হয়েছিল, ওই যে ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা হয়েছিল, মানে লজিক্যাল গেট। স্ট্যাটিক র্যামে আপনার সব সময় কি পাওয়ার দিয়ে রাখা হয়েছিল, অল টাইম পাওয়ার দিয়ে রাখতে হইতো।
কিন্তু ডাইনামিক র্যামে ডিরামে ওই যে কয়েক মাইক্রোসেকেন্ড পর্যন্ত আমাদের ক্যাপাসিটর কিন্তু চার্জ হোল্ড করে রাখতেছে, তো ওই সময়টা পাওয়ার দেওয়া লাগে না, ওটা আমাদের পাওয়ার সেভ করতেছে। ঠিক আছে, তো এই জন্য আসলে আবার আরেকটা সুবিধা কি, স্ট্যাটিক র্যামের পাওয়ার কনজাম্পশন বেশি, কিন্তু সুবিধা হচ্ছে কি ফাস্ট, অল টাইম আপনার ডাটাটা অ্যাভেলেবল, আপনাকে আরো রিফ্রেশ করতে হচ্ছে না। কিন্তু ডাইনামিক র্যামে ওই রিফ্রেশ করতে হচ্ছে বারবার সেলগুলা, এই জন্য একটু স্লো। যে কারা কোনো কনফিউশন? স্ট্যাটিক র্যাম ফাস্ট হলেও কিন্তু এক্সপেন্সিভ, কারণ ওই যে লজিক্যাল গেট দিয়ে তৈরি করতে হয়, লজিক্যাল গেটগুলো তৈরি করতে হলে একটু এক্সপেন্সিভ হয়। আর অপরপক্ষে ক্যাপাসিটরের দাম আসলে অনেক বেশি, অত বেশি না, এই জন্য ক্যাপাসিটর দিয়ে তৈরি করার ফলে ডাইনামিক র্যামের কস্টটা কম হয়। এর আগে পর্যন্ত কোনো কনফিউশন ছিল? আশিকুর রহমান লিখন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোয়েশ্চেন। স্যার স্ট্যাটিক র্যাম তো স্যার মানে সিপিইউ যে ক্যাশ মেমরিটা স্যার, এটা তো স্ট্যাটিক। স্যার হ্যাঁ। ক্যাশ মেমরিতে তো কিছু ডাটা অলওয়েজ সেভ থেকে যায়, তাহলে হ্যাঁ। আমরা যখন পিসি অফ করি এটা মুছে যাওয়ার কথা না? মানে হ্যাঁ, slide এ ক্যাশ যাবে। মেমরি থেকে তো মুছে যাবে, তো র্যাম থেকেও মুছে যাবে, তো শুধু রম এবং হার্ড ডিস্কে স্টোর করে রাখবে শুধু ডাটাটা পাওয়ার ফেলার পরেও। তার মানে স্যার মানে আমরা এভরি টাইম কাজ করার পর অফ করে দিলে ওই কেস থেকে ওই দিনের ডাটাগুলো মুছে যাচ্ছে। মুছে যায়, যখন আপনি আবার অন করেন তখন আবার পুরো এই দায়িত্বটা হচ্ছে কি, এই যে অপারেটিং সিস্টেম যখন করবেন, অপারেটিং সিস্টেম এগুলো হচ্ছে একটা বুট লোডার নামে একটা অপশন থাকে, আপনি দেখবেন বায়োস, ঠিক আছে, বায়োসের মধ্যে একটা ছোট্ট বায়োস কিন্তু একটা প্রোগ্রাম, বায়োসের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে অপারেটিং সিস্টেমকে লোড করা, র্যামের মধ্যে লোড করার পর সিপিইউর হ্যান্ডেলারটাকে অপারেটিং সিস্টেমের কাছে ট্রান্সফর্ম করা। অপারেটিং সিস্টেম যখন আপনার সিপিইউর হ্যান্ডেলটা পেয়ে যাবে, অপারেটিং সিস্টেমের তখন দায়িত্ব হবে যতগুলো ডেটা আপনার ছিল সবগুলোকে হার্ড ডিস্ক থেকে অথবা আপনি বলেন এসএসডি থেকে র্যাম ক্যাশ এগুলোতে লোড করা। বুঝতে পেরেছি। মাহফুজুর রহমান সিফাত। মাহফুজুর রহমান সিফাত, জি স্যার। আচ্ছা আপনার কি, আপনি যেখানে আছেন কি ওখানে কি নেটওয়ার্ক প্রবলেম নাকি? জি স্যার, এখানে স্যার নেটওয়ার্ক প্রবলেম, আমি গ্রামে আছি স্যার, মাঝে মধ্যে আচ্ছা, ঠিক থাকে, মাঝে মধ্যে ঝামেলা করে। আপনি কোন নেটওয়ার্ক চালান? গ্রামীণ ফোন? স্যার বাংলা লিঙ্ক স্যার। গ্রামীণ ফোনের অন্য অন্য নেটওয়ার্ক ট্রাই করবেন, বুঝছেন, অন্য নেটওয়ার্ক মানে থাকবে না গ্রামীণের। জি স্যার। স্যার এটা মানে বড় মানে অনেক 40 জিবি কিনে ফেলছি, তো এখানে এটা চালাইতেছি, আবার গ্রামীণ কিনবো যদি ঝামেলা হয়েছে, আচ্ছা, ডাটা গ্রামীণ তো ফোনে আসতে মানে পারতেছে। একটা ইয়ে আছে, স্কিডো সিম আছে, ওখানে মানে ডেটার প্রাইস কম, স্কিডো। জি স্যার। আচ্ছা, আপনারা এই যে দেখেন, আপনাকে আমি একটা উপদেশ দিতে গিয়ে আমার ওয়াইফাই নেটওয়ার্কই লস্ট হয়ে গেল কিছু। তো যাই হোক, বললাম যে ডির‍্যাম আর এসর‍্যাম টেকনিক্যালি সেম, ডিফারেন্সটা কোথায়? ডির‍্যাম ক্যাপাসিটর যেহেতু থাকে শুধুমাত্র 2 থেকে 4 মিলি সেকেন্ড সে ডেটাটাকে হোল্ড করে রাখতে পারে, এই সময়টাকে আমাদের কি করা লাগে না, কোনো পাওয়ার দেওয়া লাগে না। এর কিন্তু এই সময়টা পরে আবার কি করতে হবে, 2 থেকে 4 মিলি সেকেন্ড পর একটা যদি আপনি কার্ভ ড্র করেন ক্যাপাসিটরের জন্য, দেখেন ক্যাপাসিটরে যে চার্জ হচ্ছে, চার্জ মানে কিন্তু ফুল হইলো, ফুল হলে এই যে আবার এই যে এরকম ডিসচার্জ হয়, ক্যাপাসিটরের কার্ভটা এরকম, এরকম করে ডিসচার্জ হয়।
তো আপনি আর তো তো আমরা একটু ধরে নেই যে অ্যাভারেজে এই পর্যন্ত এই টাইমটা 2 থেকে 4 মিলি সেকেন্ড, এই টাইম পর্যন্ত আমার ডাটাটা থাকবে। এই টাইমের পর যখন নিচে আসতেছে এই টাইমগুলোতে রিফ্রেশ করতে হবে আমার ইয়াটাকে। আচ্ছা, এই সিম্বলটার সাথে পরিচিত, এটাকে কি বলে বলেন তো? এটা কি কারো মনে আছে এটা কি বলে? স্যার কোনটা কথা জিজ্ঞেস করছেন? এই যে সিম্বলটা আমি ড্র করছি, স্যার মনে পড়ছে না, আপনি বলে দেন। স্যার মসফেট। রাইট, মসফেট। আমি অ্যাকচুয়ালি নিজেই ভুলে গেছিলাম, এই জন্য তো আমরা তো জিজ্ঞেস করলাম আমি। মসফেট, মসফেট আর ট্রানজিস্টর প্রায় সেম, ঠিক আছে? এরকম আমি একটু দেখাই। মসফেট হচ্ছে এরকম, এটা একটা থাকবে মনে হয় সোর্স, আর একটা পোর্শনকে বলা হবে সিঙ্ক, আর এইটাকে বলা হয় গেট, ঠিক আছে? তো গেটের মধ্যে যদি আপনি 1 দেন তাহলে কিন্তু এই সোর্স থেকে সিঙ্ক শর্ট হয়ে যাবে, মানে ডাটা পাস করতে পারবে। গেটে যদি আপনি 0 দিয়ে রাখেন ডাটা পাস করতে পারবেন না সোর্স থেকে সিঙ্কে। আমি কি বুঝাতে পারছি? তো ওই যে কন্ট্রোল লাইন দেখেন গেটের সাথে কানেক্টেড মসফেটের, তার মানে গেটটা কন্ট্রোল হিসেবে কাজ করতেছে। আপনি 1 দিলেই এই যে আপনার মনে করেন একটা ডাটা আসলো রাইট করার জন্য, আপনার ক্যাপাসিটি স্টোর করার জন্য, এই যে এটা হচ্ছে বিট লাইন, একটা বিট মনে করেন 1 আসছে আপনার ডাটা, তো এই প্রান্তটা মসফেটের সোর্স প্রান্ত, সোর্স, আর এই পেশাটা হচ্ছে সিঙ্ক। তো এই 1 ডাটাটা আপনার ক্যাপাসিটির মধ্যে স্টোর করতে হবে। তো সোর্স থেকে সিঙ্কের মধ্যে তো কানেকশন দিতে হবে, এই কানেকশনটা দেওয়ার জন্য কি করতে হবে, আপনার গেটে 1 দিতে হবে। সেই 1 দেওয়ার কাজটা দেখেন যে কন্ট্রোল লাইনের সাথে কানেক্টেড, বুঝছেন? তো যখন আপনি গেটে 1 দেন সোর্স থেকে সিঙ্কের মধ্যে ডাটাটা পাস হয়ে যায়, পাস হয়ে ক্যাপাসিটির মধ্যে স্টোর হয়। এই ডায়াগ্রামটা কি বোঝা গেল? মুহসিনা রিফা, এটা কি বুঝতে পারলেন? জি স্যার, বুঝেছি। আচ্ছা, স্যার আরেকবার একটু রিপিট করবেন? মানে বললাম যে এই যে কন্ট্রোল লাইনটা আসলে আমরা কিভাবে কন্ট্রোল করতেছি, এরপরে মসফেটের থ্রুতে আমরা রিড রাইটটা কন্ট্রোল করতেছি। ধরেন আপনার একটা ডেটা আসে বিট লাইনে 1 আসে, 1 একটা বিট আসে 1, সেটাকে আপনার স্টোরেজে স্টোর করতে হবে। তো আমরা কিভাবে কন্ট্রোল করতেছি জিনিসটাকে, অপারেশনটাকে, এই একটা মসফেটের থ্রুতে। বললাম যে একটা মসফেট কি, একটা সোর্স থাকে এই পার্ট, একটা সিঙ্ক থাকে, আর একটা কি থাকে গেট। গেট হচ্ছে আপনি যখন 1 দিবেন তখন কি হবে, সোর্স থেকে সিঙ্কে ডাটা পাস করবে। আর গেটের মধ্যে যদি আপনি 0 দিয়ে রাখেন তাহলে কি হবে, লক হয়ে যাবে, সোর্স থেকে সিঙ্কে কোনো ডেটা পাস করবে না। তো আপনি এই 1 বিটটাকে আপনি যদি ক্যাপাসিটি স্টোর করতে যাচ্ছেন, তার শুরুতেই আপনার কি করবে, মসফেটের যে গেটটা আছে এটাকে ওপেন করতে হবে। এজন্য কন্ট্রোল লাইনে প্রথমে কি দিতে হয়, 1 দিতে হবে। 1 দিলে গেটটা ওপেন হয়ে গেল, ফলে কি হবে, ডাটাটা ক্যাপাসিটরে গিয়ে স্টোর হবে। আমি জিনিসটাকে বললাম যে কিভাবে কন্ট্রোল হচ্ছে, অপারেশনটাকে কিভাবে কন্ট্রোল করা হচ্ছে মসফেটের থ্রুতে।
আজিজুল হাকিম, বোঝা গেল না? জি স্যার, বুঝি। এটা দেখেন, এই যে আমি যেগুলো পার্থক্যগুলো বললাম, যে ফ্লিপ ফ্লপ মানে যে লজিক্যাল গেট দিয়ে কিন্তু ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়, সেটা দিয়ে করা হয়। এখানে কি হয়, ক্যাপাসিটরের থ্রুতে। আর পাওয়ার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ডাটা স্টোর থাকবে। আর এখানে কি কয়েক ফিউ সেকেন্ড, মিলি সেকেন্ড পর্যন্ত পাওয়ার না দিলেও সমস্যা নেই, স্টোর করতে পারবে, কারণ ক্যাপাসিটর চার্জ কয়েক সেকেন্ড, মিলি সেকেন্ড, 2 থেকে 4 মিলি সেকেন্ড স্টোর করতে পারবে। রিফ্রেশ করার দরকার হয় না, রিফ্রেশ করতে হবে, কারণ 2 থেকে 4 মিলি সেকেন্ড পর ক্যাপাসিটর ডাটা চার্জ হারায় ফেলবে। এই জন্য রিফ্রেশ করতে হবে আমাকে। ফাস্টার, কারণ কোনো রিফ্রেশের দরকার হচ্ছে না। আর স্লোয়ার, কারণ রিফ্রেশ করতে হচ্ছে। আচ্ছা, কনজিউম লেস পাওয়ার, আমি এটা উল্টা বললাম না, এটা এটা এসরাম লেস পাওয়ার কনজিউম করতেছে, আর ডাইনামিক র্যাম মোর পাওয়ার কনজিউম করতেছে। তো এই জিনিসটা তাহলে আমি ভুল বলছি, একটু দেখতে হবে কেন এসরাম লেস পাওয়ার কনজিউম করে আর ডিরাম কেন বেশি পাওয়ার কনজিউম করে। ঠিক আছে। আর লেস মেমোরি পার চিপ, কারণ কস্ট বেশি, আর ওই যে ফ্লিপ ফ্লপ দিয়ে করতে হলে একটু জায়গা বেশি লাগে। এই জন্য আপনার একটা চিপের মধ্যে আপনি অনেক অল্প মেমোরি ক্যাপাসিটি, আর হচ্ছে এটা কস্ট কম, এর মেমোরি ক্যাপাসিটিও অনেক বেশি, অল্প কস্টে। র্যাম তো সবাই কি জানেন না এরকম র্যাম, পিসি খুললে দেখলে আপনি বুঝতে পারবেন র্যামটা আসলে এরকম। ডিকোডিং, ইনকোডিং এবং ডিকোডিং। আচ্ছা, আমরা বললাম এন বিটের ডাটা লাইনে 2n টা লোকেশন থাকবে, মানে আমরা একটা মেমোরিকে একটা ফ্ল্যাট একটা অ্যারে হিসেবে চিন্তা করতেছি, রাইট? কিন্তু ইন জেনারেল কিন্তু সবগুলা মেমোরি লোকেশন থাকে না, আসলে 2n এর মেমোরি সব লোকেশন থাকে না। কিছু কিছু মেমোরি লোকেশন কি থাকবে, কাপলড থাকে, মানে কি বলবো, এটা মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকবে। ঠিক আছে। তো ওই জায়গাগুলোকে আপনি অ্যাক্সেস করতে হলে কি করতে হবে, ডিকোড করে অ্যাক্সেস করতে হবে। আমরা মনে হয় এই মাল্টিপ্লেক্সিংটা 8086 যখন আর্কিটেকচার পড়ছেন, ওখানে দেখাইছিলাম না যে অ্যাড্রেস পিন আর ডাটা পিন একসাথে থাকে, মনে আছে? পিন সংখ্যা কমানোর জন্য অ্যাড্রেস পিন আর ডাটা পিনকে কি করা হতো, একসাথে মাল্টিপ্লেক্স করে রাখা হতো। ঠিক সেম জিনিসটাও মেমোরিতেও করা হয়। তো ডিকোডিং করার জন্য দুইটা টেকনিক আছে, একটা আছে লিনিয়ার বা পার্শিয়াল ডিকোডিং, আর একটা আছে অ্যাবসলিউট বা ফুল ডিকোডিং। একটু একটু দাঁড়া, আমি একটু
আচ্ছা আমি বললাম যে যে এরকম আসলে সব অ্যাড্রেস লাইন ইউজ হয় না, কারণ 20 বিট 8086 এর অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিট। 20 বিট অ্যাড্রেস লাইনের জন্য আমরা কি 220টা মেমোরি লোকেশন আসলে অ্যাক্সেস করার কথা, কিন্তু ইন জেনারেল মেমোরিগুলোতে পুরো 20 বিটের অ্যাড্রেস লাইন থাকে না। কত থাকতে পারে? ধরেন 8 বিট, মানে 1 বাইটের অ্যাড্রেস লাইন থাকে। তো বাকি অ্যাড্রেস লাইন গুলো কি করা হয়? বাকি অ্যাড্রেস লাইন গুলো আসলে ওই যে ডিকোডিং এর জন্য কাজে লাগে। তো দুই ধরনের ডিকোডিং আছে, একটা লিনিয়ার বা পার্শিয়াল ডিকোডিং, একটা হচ্ছে অ্যাবসলিউট বা ফুল ডিকোডিং। তাহলে দেখেন লিনিয়ার বা পার্শিয়াল ডিকোডিং এ কি করা হচ্ছে, অ্যাড্রেস লাইন যে 20 বিট সেটার সবগুলা দিয়ে আমরা কি করি না, এই দিকে অ্যাকচুয়ালি এরকম ছোট ছোট মেমোরি চিপ থাকে। একটা মেমোরি বদলে অনেকগুলো চিপ থাকে মেমোরি। তো 20টা বিট যখন আসতেছে, 20 বিটের ধরেন 10টা অথবা 8টার মতো অ্যাড্রেস আমরা মেমোরির সাথে লাগাই, বাকিগুলো কি করি আমরা চিপ সিলেক্টের কাজে ইউজ করি। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, সেম মোর দ্যান ওয়ান অ্যাড্রেস কল মেমোরি ফুল। আচ্ছা এই জিনিসটা আমরা ইয়াতে পড়ে আসছিলাম মনে হয়, আইওতে পড়ার সময় আমরা স্ট্যান্ডার্ড আইওতে কি পড়ছিলাম বলেন তো? স্ট্যান্ডার্ড আইও আর একটা হচ্ছিল কি মেমোরি ম্যাপড আইও। স্ট্যান্ডার্ড আইওর ইয়াটা কি ছিল বলতে পারবেন কেউ? স্ট্যান্ডার্ড আইওতে দেখা ছিল কি আইও ডিভাইসগুলোর জন্য সেপারেট অ্যাড্রেস স্পেস ছিল, আর মেমোরি ডিভাইসের জন্য সেপারেট অ্যাড্রেস স্পেস ছিল। তো তাতে কি একটা গন্ডগোল হয়েছিল যে সেম অ্যাড্রেস আইওকেও রেফার করে, আবার সেম অ্যাড্রেস মেমোরিকেও রেফার করে। তো ওই জিনিসটাকে আলাদা করার জন্য আমাদের কি রাখতে হয়েছিল, একটা এমআইও পিন রাখার দরকার হয়েছিল স্ট্যান্ডার্ড আইওতে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? মেমোরি ম্যাপ আইওতে মনে হয় এমআইও পিন থাকে না নাকি? স্ট্যান্ডার্ড আইওতে এমআইও পিন থাকে, যেটা দিয়ে আসলে বোঝা যায় মেমোরি অপারেশন নাকি আইও অপারেশন। কারণ ওই যে অ্যাড্রেস স্পেস যেহেতু আলাদা হয়ে গেছে, তো সেম অ্যাড্রেসের দুইটা পসিবল, একটা মেমোরিতেও পসিবল, একটা আইও ডিভাইসের মধ্যেও পসিবল। এই জিনিসটাকে আলাদা করার জন্য এমআইও পিন ছিল। তো সেম জিনিসটাই দেখুন, অনেকগুলো যেহেতু মেমোরি চিপ আসতেছে, অনেকগুলো মেমোরি চিপ এখন আসে। তো এর মধ্যেও দেখেন 1023 নামের একটা অ্যাড্রেস আছে, এর মধ্যেও দেখেন 1023 নামের একটা অ্যাড্রেস থাকবে এই দুইটা মেমোরি চিপের মধ্যে। এখন আপনাকে এইটা এসে প্রবলেম, মেমোরি ফোল্ড ব্যাক, একই মেমোরি লোকেশনে দুইটা অ্যাড্রেস পসিবল হচ্ছে, এটাকে বলা হচ্ছে মেমোরি ফোল্ড ব্যাক। আচ্ছা এখানে কি বলছে দেখি, হ্যাঁ একটা 8 বিটের মাইক্রোপ্রসেসর 16 বিট অ্যাড্রেস বাস, 8 বিটের ডাটা বাসের সাথে ইন্টারফেস করবে, 6 কিলোবাইট র্যাম ইউজিং লিনিয়ার ডিকোডিং। আচ্ছা তার আগে আপনি তাহলে করেন 16 বিটের অ্যাড্রেস বাস 216, 8 বিটের ডেটা বাস। এটা একটু কাইন্ডলি একটু করেন আমার সাথে, 1 বিট তাহলে হচ্ছে 1 বাইট 64 কিলো বাইট। তাহলে আপনার যেহেতু 16 বিটের ডেটাবেস 16 বিটের ডেটাবেস ডাটা অ্যাড্রেস বাস, তাহলে আপনার কি 64 কিলোবাইট পর্যন্ত মেমোরির অ্যাক্সেস বা মেমোরি লোকেশন পসিবল ক্যাপাসিটি। কিন্তু আপনাকে কি বলা হচ্ছে যে 6 কিলোবাইটের র্যাম দেওয়া হচ্ছে। 6 কিলোবাইটের র্যামে দেখেন অ্যাড্রেস বাস কত আছে, 210, আর 8 বিটের ডাটা বাস আছে।
আপনাকে যেগুলো মেমোরি চিপ দেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে ছিল 10 বিটের, তাহলে 2 টু দি পাওয়ার 10 1 কিলোবাইট। তাহলে 6 কিলোবাইটের জন্য তাহলে কয়টা র্যাম লাগবে আমাকে বলেন। একটা র্যামের মধ্যে 10 বিটের অ্যাড্রেস আছে আর 8 বিটের ডাটা বাস। তো আপনাকে বলতেছে 6 কিলোবাইট র্যামের সাথে ইন্টারফেস করা লাগবে। তবে এক একটা র্যাম যদি 1 কিলোবাইটের, তাহলে আপনাকে এরকম 6টা র্যাম লাগবে। আমি কি ঠিক বলছি? এটাকে বুঝতে পারলেন? আবার একটু এক্সপ্লেন করতে পারবেন? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন এখানে কি বলতেছে, আপনাকে মাইক্রোপ্রসেসর দেওয়া আছে একটা। মাইক্রোপ্রসেসরকে বলতেছে পুরো টোটাল 6 কিলোবাইট র্যামের সাথে আপনাকে ইন্টারফেস করাইতে হবে। 6 কিলোবাইট র্যাম। তো বলতেছে এক একটা র্যামের মধ্যে কত বিটের ডাটা অ্যাড্রেস বাস? 10 বিট। আর ডাটা বাস হচ্ছে 8 বিট। তাহলে আপনি এক একটা র্যামের ক্যাপাসিটি কত সেটাকে আমরা ক্যালকুলেট করি। এক একটা র্যামে যেহেতু 10 বিটের অ্যাড্রেস বাস, তাহলে 2 টু দি পাওয়ার 10 ইনটু, আর একটা র্যামের মধ্যে ডাটা বাস হচ্ছে 8 বিট, মানে 1 বাইট, এটা হচ্ছে 1 কিলোবাইট। তো আপনার এক একটা মেমোরি চিপ হচ্ছে 1 কিলোবাইটের। এই পর্যন্ত ক্লিয়ার? আমি একটা মেমোরির যে ক্যাপাসিটি, হ্যাঁ। তো আপনাকে বলতেছে টোটাল 6 কিলোবাইট র্যামের সাথে আপনার ইন্টারফেস করাইতে হবে। তাহলে আপনার কয়টা র্যাম লাগবে? 6টা লাগবে। 6টা লাগবে, আমি এটাই বললাম। ঠিক আছে, 6টা র্যাম লাগবে। তো এটা এখানে খেয়াল করেন, ঠিক বলছি নাকি দেখি তো। একটা 2 3 4 5, হ্যাঁ 6টা র্যাম লাগলো। আচ্ছা, মাইক্রো প্রসেসরের অ্যাড্রেস বাস হচ্ছে 16 বিট, আর ডাটা বাস হচ্ছে 8 বিট। তার মানে আমার মাইক্রো প্রসেসর থেকে আসতেছে 16 বিটের পিন, 16 বিটের ডাটা বাস। আর এক একটা মেমোরির অ্যাড্রেস বাস হচ্ছে 10 বিটের। এটা কি ক্লিয়ার? এটা একটু মাথায় মধ্যে রাখেন। মাইক্রো প্রসেসর থেকে আসতেছে আপনার 16টা লাইন, আর আপনার মেমোরির মধ্যে লাইন আছে 10টা। তাহলে মাইক্রো প্রসেসর তাহলে প্রত্যেক 16টা লাইন তো কাজে লাগবে না অ্যাড্রেসের জন্য, লাগবে? রাফসান নাসির জাফর, বোঝা যাচ্ছে? জি স্যার, মানে হচ্ছে স্যার 10, স্যার এখানে যে 10 বিটটা বললেন স্যার, এটা একটু এই যে 10 বিট তো বলে দিছে যে একটা র্যামের মধ্যে 10 বিটের অ্যাড্রেস আছে। র্যামের মধ্যে তো ইয়ে থাকে না, আমরা র্যামে কি দেখলাম, একটা দিয়ে জি অ্যাড্রেস স্যার আছে। মেমোরি ইয়ে হ্যাঁ। করা। তো এক একটা র্যামের মধ্যে 10 বিটের অ্যাড্রেস হচ্ছে 10 বিট, কিন্তু মাইক্রোপ্রসেসর থেকে আসতেছে 16 বিট। তো মাইক্রোপ্রসেসর থেকে 16 বিট আসলেও তো আমি 16 বিটের প্রত্যেকটাকে কাজে লাগাতে পারবো না। না স্যার, বেশি আসতেছে। হ্যাঁ, বেশি, তাহলে 10 বিট আমরা নিতে হবে 16 থেকে। ঠিক আছে, তো আমরা কি করব, 16 থেকে লোয়ার লোয়ার হচ্ছে A0। আচ্ছা, একটু টাইম দেন, আমাকে ইয়েটা লাগাই নেই। এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের একটু বুঝতে হবে। এখান থেকে আসতে আসতে 16 ধরেন A0 থেকে A15 আসতেছে, আর এটা একটা মেমরি চিপ। এরকম মধ্যে 6টা মেমরি চিপ লাগবে। ঠিক আছে, ধরেন 6টা আছে, আমি 2টা দেখাচ্ছি। তো
মেমোরি গুলো হচ্ছে A0 থেকে A9, কারেক্ট? A0 থেকে A9, কারণ 10 বিটের এক একটা মেমোরি চিপ A0 থেকে A9। এ পর্যন্ত ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো এখন কি করব, যেহেতু 16 বিট, তো আমরা 16 বিটের মাত্র 10 বিটকে এদের অ্যাড্রেসের সাথে কানেক্ট করে দেবো। এখান থেকে কানেক্ট করবো কোন বিটটাকে? A0 থেকে A9 শুধু। ষোলো বিটের শুধুমাত্র 10 বিটটাকে আমি এদের অ্যাড্রেসের সাথে কানেক্ট করে দেবো, কারণ 10 বিট। আর থাকতেছে আমার A0 A10 থেকে A15, বাকি 6 বিট থাকতেছে আমার। স্যার হ্যাঁ, স্যার রেস্ট 6 বিটটা এটা কি মানে কি হবে স্যার, এটা রেস্ট 6 বিটের? না, রেঞ্জ 6 বিটে আমরা কি করবো এটা আপনি নিজেই বলতে পারবেন। এখন খেয়াল করেন, এখানে তো আমি অ্যাড্রেসের 10 বিটটাকে ধরেন 6টা মেমোরির সাথে লাগাই দেবো, কিন্তু আমি এখানে 2টা মেমোরি দেখাইছি র্যাম, আসলে 6টা র্যামের সাথে আমার লাগাই দিতে হবে, ঠিক আছে? তো এখন আপনি কোন র্যাম থেকে ডাটাটা পড়তে যাচ্ছেন, এই র্যাম থেকে নাকি এই র্যাম থেকে ডাটাটা পড়তে যাচ্ছেন, এটা আপনার তো বলে দিতে হবে। এই মেমোরি ফোল্ডিং এর বিষয়টা একটু আগে দেখাইলাম না, এই যে বলা হচ্ছে মেমোরি ফোল্ড ব্যাক, এটাও 10 বিট, এটাও 10 বিট, তাহলে দুইটার মধ্যে কিন্তু সেম অ্যাড্রেস আছে না? এখান থেকে 1000 থেকে 0 থেকে 1023, এই র্যামটাও কি 0 থেকে 1023। তো আপনি এই যে এই 10 বিটে 1023 লোকেশনটা দিলেন, এই 1023 লোকেশনটা কিন্তু এই মেমোরিতেও আছে, এই মেমোরিতেও আছে, রাইট? জি স্যার। তো আপনাকে এখন তো এটা ডাইলেমা না, সলভ করতে হবে আপনি কোন র্যাম থেকে পড়তে যাচ্ছেন। আর এখান থেকে ডাটা বাস হচ্ছে 8 বিট, প্রত্যেকটা ইয়া থেকে ডাটা বাস 8 বিট বের হবে। তাহলে ডাটা বাসগুলো কিন্তু এখন একসাথে কানেক্টেড থাকবে, কানেক্টেড হয়ে মাইক্রো প্রসেসরের 8 বিট ডাটা বাসের সাথে কানেক্টেড, কারণ যে মাইক্রো প্রসেসরের 8 বিট, সরি ডাটা বাস হচ্ছে 8 বিট মাইক্রো প্রসেসর। তো এট এ টাইম আপনি একটা র্যাম থেকে পড়তে পারবেন, তো আপনার সবগুলো র্যামের সাথে আপনার অ্যাড্রেস কানেক্টেড, তাহলে কোন র্যামটা করবেন সেইগুলো আছে, যে বাকি 6টা বিট আছে না, এই বাকি 6টা বিট দিয়ে আমরা কি করব, এই যে চিপ সিলেক্ট নামে একটা পিন ছিল প্রত্যেকটা র্যামের মধ্যে ছিল, রাইট? সেগুলো আমরা সামহাও এদের সাথে কানেক্টেড করে দিয়ে করব। তার মানে কি, বাকি আপার যে 6টা বিট আছে সেগুলো দিয়ে আমরা সিলেক্ট করবো যে কোন চিপটাকে এনাবল করব, সেই চিপ থেকে আমরা ডাটাটা তখন পড়তে পারবো। আমি ক্লিয়ার? জি স্যার, বুঝে গেছে। ধরেন এই বিট দিয়ে আমি বাকি 6টা বিট দিয়ে বোঝালাম, ধরেন বোঝালাম যে এই ইয়েটা কি হবে, এনাবল হবে। এই ইয়াটা যখন এনাবল হচ্ছে, তাহলে এই ইয়াটা তো ডিজেবল, তখন ডেটাটা আমার এই মেমোরি থেকে র্যাম থেকে যাচ্ছে, তখন আমার এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা এখানে যে দিচ্ছি তখন কোনো কাজের না, কারণ এই চিপটা তো এনাবলই না। সেকেন্ড চিপটা যেহেতু এনাবল, সেকেন্ড চিপটা থেকে ডেটাটা রিড হবে। দেখেন সেম কাজটাই করছে, A10 বিট দিয়ে দেখেন চিপ সিলেক্ট করছে প্রথমটাকে, 0 তো ধরেন এটাকে, আচ্ছা 1 2 3 এভাবেই দেই। আমার আগের ওভারভিউটা খেয়াল করেন, এই যে দেখেন 16 বিটের প্রথম 10টা বিটকে আমরা কোথায় লাগাই দিছি, প্রত্যেকটার 10 বিটের সাথে কানেক্টেড। আমার সাথে একটু খেয়াল করেন, এটা একটু ট্রিকি, বুঝতে হবে, রাইট? সবার সাথে আমি কানেক্ট করে দিয়ে রাখছি 10 বিট, ওটা কোনো ঝামেলাই নেই, শেষ। এখন ঝামেলা হচ্ছে যে আমাকে সিলেক্ট করতে হবে যে কোন র্যামটা আমি রিড করতে চাচ্ছি, কোন র্যাম থেকে। সেগুলো করার জন্য কি করব, আমি কি বললাম, এই যে বাকি যে 6টা বিট ছিল A10 থেকে A15,
সেগুলো আমরা কি করবো, প্রত্যেকটার চিপ সিলেক্ট তার সাথে কানেক্ট করে দিছি। এটা কি ক্লিয়ার? জি স্যার। স্যার হ্যাঁ, একটা দেখেন। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার যদি question। সাপোজ স্যার লাইক ফর এক্সাম্পল স্যার যদি এখানে 8টা র্যাম থাকতো তখন কি স্যার আমরা 8টা এরকম সিলেকশন বিট রেখে দিতাম? আচ্ছা, আপনার এখানে আছে 6টা বিট, ঠিক আছে? এই রাফসান নাসির জাফর, আপনি খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন করছেন। আপনার এখানে আছে 6টা বিট, ঠিক আছে? আপনি এই জন্য 6টা বিট দিয়ে 6টা র্যামকে কন্ট্রোল করতে পারতেছেন বা চিপ সিলেক্ট করতে পারতেছেন, রাইট? জি স্যার। হ্যাঁ, আপনি বললেন যে আপনার যদি আরেকটা র্যাম থাকে, আমি বললাম আরেকটা র্যাম আছে, 7টা র্যাম, 7টা র্যাম না? এখানে 6টা র্যাম মানে কি 6 কিলোবাইট, জি স্যার। 6 কিলোবাইট। কিন্তু টেকনিক্যালি আমাদের আসতেছে কয়টা আসতেছে আমার? 6টা আসতেছে স্যার। না, 6 কিলোবাইট, কিন্তু টেকনিক্যালি আমার 16 বিট অ্যাড্রেস লাইন মাইক্রোপ্রসেসরের। কই হারিয়ে গেল এটা? না, এটা তো না। তো টেকনিক্যালি আমার মানে 2 টু দি পাওয়ার 16, সেটা হচ্ছে 64 কিলোবাইট মেমোরি লোকেশন সাপোর্ট করার কথা, টোটাল ক্যাপাসিটি। তার মানে কি 64টা র্যাম সাপোর্ট করতে পারবো আমি, পারবো না? যেহেতু 16 বিট। জি স্যার। কিন্তু আপনি বললেন যে আমার তো 6টা বিট খালি আছে, 6টা বিট আমি 6টা র্যামের সাথে লাগাই দিলাম। তো বাকি জিনিস আমি আমি এই জিনিসটা বুঝাইতে পারলে হবে। ধরেন আর একটা র্যাম আসলো, ঠিক আছে? আর একটা র্যাম এখানে আসছে, ওর ধরেন ওই অ্যাড্রেসের 10টা বিটের সাথে সবকিছু কানেক্টেড মনে করেন। আর একটা র্যাম আসলে আমি কিভাবে ইন্টারফেস করাবো? এভাবে। তাহলে দেখেন, এই যে A15 বিটটা 1 হলে এইটা সিলেক্ট হবে, আর 0 হলে কিন্তু এই সিলেক্ট হবে। দেখেন, কারণ আমি এখানে একটা নট গেট লাগাই দিছি না? রাফসান নাসির জাফর, এরা ধরতে পারলেন? মানে স্যার আমাদের হচ্ছে যতগুলো এক্সট্রা র্যাম থাকবে ওগুলো হচ্ছে আমরা এভাবে লজিক্যাল গেট দিয়ে ইয়া করবো। হ্যাঁ, না, হ্যাঁ, লজিক্যাল গেট দিয়ে ভাবে করতে হবে, নট গেট দিয়ে। এইটা একটু বিট ক্যালকুলেশন, তো আমি একটু বুঝাই, এটা আমি কিভাবে আপনি বুঝবেন দেখেন। এক একটা লাইন মানে কি এক একটা বিট না? জি স্যার। আইদার 0 হতে পারে, একটা আইদার 1 হতে পারে। তো প্রত্যেকটা লাইন দিয়ে আমি ম্যাক্সিমাম 2টা র্যামকে কন্ট্রোল করতে পারবো। শেষ। এই ধারণাটা আপনার থাকলেই হবে। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আমরা 1 দিয়ে এটাকে এই ডিজাইনের সবগুলো কিন্তু 1 দিয়ে কন্ট্রোল করতেছি, ঠিক আছে? এই 6 বিটের সবগুলোকে কন্ট্রোল করতেছি 1 দিয়ে, ঠিক আছে? সবগুলো যদি 1 দেই তাহলে কিন্তু চিপ সিলেক্ট হচ্ছে 1 1। স্যার তার মানে কি আমরা এখানে ম্যাক্সিমাম 12টা র্যাম কন্ট্রোল করতে পারবো এই 6 বিট কন্ট্রোলার দিয়ে? 12টা না, 64টা র্যাম আপনি কন্ট্রোল করতে পারবেন টেকনিক্যালি। তো ওইটা কিভাবে স্যার তাহলে? এটা তো ইজি। আপনি একটা ইয়া নেবেন, ডিকোডার নেবেন। ছয় বিটের একটা ডিকোডার নেবেন। ডিকোডার সম্পর্কে ধারণা আছে? স্যার ডিএলডি তে করছিলাম স্যার। হ্যাঁ, ডিকোডার কি করে? আচ্ছা, এনকোডার না ডিকোডার? হ্যাঁ, ডিকোডার কি করে? এন বিটের ইনপুট নেয় আর আউটপুট দেয় কি 2 টু দি পাওয়ার n, এনটা লাইন, রাইট? জি স্যার। তার মানে 6 বিটের যদি ইনপুটের ডিকোডার থাকে আপনার, তাহলে আপনার আউটপুট লাইন কয়টা থাকবে? 2 টু দি পাওয়ার 6। মানে 64টা।
আমি কি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, তাহলে এই 64টা লাইনে আপনি ডিকোডারের 64 লাইনে 64টা র্যাম লাগাই দিবেন। আর আপনার ইনপুট যে 6টা বিট দিলেন অ্যাড্রেসের, এই 6টা বিট দিয়ে আপনি যে কোনো একটা লাইন সিলেক্ট করে র্যাম সিলেক্ট করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আর এমনিতে ধরেন এরকম যদি আপনি বলা হইতো যে 64টা র্যাম ইন্টারফেস করান, তাহলে আপনি ডিকোডার লাগাই দিয়ে কাজটা করে পারবেন। আর এমনিতে ধরেন এক্সট্রা একটা যদি র্যাম লাগাইতে চান, আপনি কি করবেন? এই ডায়াগ্রামে একটা র্যাম লাগাবেন, এই লাইনটাকে টেনে এনে একটা নট গেটের সাহায্যে লাগাই দিবেন চিপ সিলেক্টে, শেষ। আর একটা র্যাম যদি বলে এরকম সহজ হিসাব, আর একটা আপনি মেমোরিকে নিয়ে এসে নট গেটের সাথে লাগাই দিবেন চিপ সিলেক্টে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে 12টার চেয়ে যদি বেশি হতো, 12টার চেয়ে যদি বেশি র্যাম হয়, তাহলে আপনাকে কি করবেন? ডিকোডার ইউজ করবেন। জি স্যার, ওইটাই বুঝতে পারছি স্যার। বাকিটা কি বুঝতে পারছেন? জি স্যার। হুম। তো এই জিনিসটাকে যে দেখানো হয়েছে এটাই, যেহেতু এখানে মানে জিনিসটা হচ্ছে 6টা র্যাম 6টা বিট, এই জন্য সরাসরি লাগাই দিছে, আর কিছু লাগে নাই। তো আপনি ওই যে মাইক্রোপ্রসেসর থেকে যেটা অ্যাড্রেস লাইন আসতেছে 16 বিট, 16 বিট আপনার মানে বাই থিওরিটিক্যালি 2 to the power 16 সংখ্যক মেমোরি ক্যাপাসিটি আপনার থাকা পসিবল, সেটা হচ্ছে 64 কিলো বাইট। কিন্তু আপনাকে বলেই দিচ্ছে যে 6 কিলোবাইটের শুধু ইন্টারফেস করতে, তো আপনি 6 কিলোবাইটের সাথে ইন্টারফেস করে দেখালেই হবে। কিন্তু টেকনিক্যালি আপনার 64 কিলোবাইট অ্যাক্সেস করতে পারার কথা। এই যে দেখেন, এখানে দেখেন A10 যখন 1, A10 যখন 1, র্যাম চিপ 0টা ইনেবল। আর A11 যখন 1, অ্যাড্রেস লাইনের A11 যখন 1 হবে, তখন দেখেন র্যাম চিপ 1 ইনেবল, বাকি কিন্তু সবগুলো 0, বাকি কিন্তু সবগুলো 0 থাকতে হবে। কারণ কি, আমরা ওই যে আপার বিট A10 থেকে A15 দিয়ে কি র্যাম সিলেক্ট করতেছি না, তো এই বিটগুলোকে আপনাকে খেয়াল করতে হবে। আবার দেখেন A12 দিয়ে র্যাম চিপ 2, A13 দিয়ে র্যাম চিপ 3, ঠিক একইভাবে দেখেন A15 দিয়ে র্যাম চিপ 5, টোটাল 6টা র্যাম। ক্লিয়ার? ক্লিয়ার? আজিজুল হাকিম, এটা কি বুঝতে পারলেন? স্যার মোটামুটি আরেক পরে আবার দেখতে হবে। হ্যাঁ, আব্দুল্লাহ আল মাসুদ। আচ্ছা, হ্যাঁ, নাসির জাফর, এটা বোঝা গেছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা, আজকে মনে হয় আর সময় নেই, এটা আমরা নেক্সট দিন করব। আমরা আসলে ওই যে কাউন্সেলিং আওয়ার শুরু করে দেই, আপনাদের কোনো প্রবলেম থাকলে আমরা এখন আলোচনা করতে পারি। তার আগে একটু ইয়া করে নেই, অ্যাটেন্ডেন্স যারা মিস করছেন অ্যাটেন্ডেন্সটা আবার নিয়ে নিই। স্যার আমি হ্যাঁ, একটু কাইন্ডলি টাইম দিবেন আমাকে। স্যার বাকিরা কি চলে যেতে পারবে? হ্যাঁ, বাকিরা চলে যেতে পারবেন। যাদের কোনো প্রবলেম আছে আপনারা থাকেন, আমরা ডিসকাস করব।
কোনো কোয়েশ্চেন? স্যার অ্যাটেন্ডেন্স মিস করছিলাম। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান কাইন্ডলি। আচ্ছা, আপনাদের সমস্যা অথবা কোনো প্রিভিয়াস ইয়ার থেকে আপনাদের প্রবলেম থাকলে একটু কাইন্ডলি ডিসকাস করি। আপনারা যাদের প্রবলেম আছে একটু থাকেন। স্যার এখন তো ক্লাস আছে, এখন কেমনে ডিসকাস করব? আচ্ছা, আপনাদের ক্লাস আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা চলে যান। আপনারা ইয়ে থাকলে আপনারা মেইল করেন আমাকে, ঠিক আছে? জি স্যার, অথবা আপনাকে মেইল আসসালামু আলাইকুম। আরেকটা যেটা টাইম দেবেন যে মঙ্গলবার 11টা থেকে 12টা ওই কাউন্সিলিং আওয়ারে আপনারা আসবেন। স্যার ওই সময়ও তো ক্লাস। আপনাদের তো সব সময় ক্লাস, তাহলে কাউন্সিলিং আওয়ারটা আমি দেবো। স্যার মানে আমাদের ক্লাস টাইমিং এর স্যার, বাদে সকালে তাহলে আমি একটা কাজ করি, আপনারা অন্য ক্লাস টাইমে আপনি আসতে পারেন। আমরা অন্য স্যার প্রেজেন্টটা নিলে একটু ভালো হয়, আমার এক্সাম আছে তো অন্য ক্লাস। আচ্ছা, হ্যাঁ, দাঁড়ান একটু দাঁড়ান। এই আছেন প্রিন্স মাহফুজ, 4 নাম্বার। তাসনিম স্যার কবির সাদমান রশিদ, হোসেন চৌধুরী। স্যার সাদমান হোসেন চৌধুরী। সিরিয়াল 8। হ্যাঁ, শাহরুখ আমিন, নাই দিহান পাঠান স্যার আছেন, স্যার ধ্যান পাঠান। শোয়েব আদনান, ইয়েস স্যার। ইস্তিয়াক ফেরদৌস। স্যার ধ্যান পাঠান। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, দিহান পাঠান দিচ্ছি। স্যার ইস্তিয়াক ফেরদৌস স্যার। হ্যাঁ, ইস্তিয়াক ফেরদৌস 18 নাম্বার। এরপরে জহিরুল ইসলাম, ইয়েস স্যার। সাদিয়া এহসান, প্রেজেন্ট স্যার। হ্যাঁ, আশিকুর রহমান লিখু, স্যার 38 নাম্বারটা, ঠিক আছে। 38 নাম্বার। জি স্যার। রাহুল মল্লিক, হুম, ঠিক আছে। হ্যাঁ, তার জন্য কি বললেন প্রবলেম? স্যার স্যার রেকর্ডিংটা তো আবার লেংদি হয়ে যাবে যদি কাউন্সিলিংটা কন্টিনিউ করব। আচ্ছা, এটা মানে রেকর্ডিংটা অফ করে দেই না? জি স্যার।